শুভ সন্ধ্যা। আপনারা যারা এই মিলনায়তনে আছেন, চতুরঙ্গ ইলিশ উৎসব এর এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত এই তৃতীয় দিন তথা সমাপনী অধিবেশনের এই সংসদীয় বিতর্ক সেশনে যারা আছেন এখানে, আমি তাদের নীরব এবং সক্রিয় সহযোগিতা আশা করছি। সংসদীয় বিতর্কে আপনারা যদি একটুখানি কথা বলেন, একটুখানি মনোযোগ হারান, তাহলে হয়তোবা বিতর্কের মজাটা উপভোগ করতে পারবেন না। এই জন্য আপনাদের নীরবতাই আমাদের জন্য সর্বোচ্চ সহযোগিতা। তবে যেখানে হাতে তালি দেওয়ার দরকার মনে করেন, সেখানে হাততালি অবশ্যই আপনারা দেবেন। আপনারা অবশ্যই আমাদের বক্তাদের উৎসাহিত করবেন। যতক্ষণ পর্যন্ত এই প্রীতি সংসদীয় বিতর্কটি চলবে, ততক্ষণ পর্যন্ত এই মিলনায়তন একটি ছায়া সংসদ হিসেবে পরিগণিত হবে। আর আপনারা সবাই এখানে যারা আছেন, সবাই মান্যবর সংসদ সদস্যবৃন্দ আছেন, আপনারা সেই রকমের আচরণ করাটাই বাঞ্ছনীয়। আমরা এখানে দুটো দল পেয়েছি। একটা হচ্ছে সরকারি দল। সরকারি দলে আছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, স্টেডিয়াম রোড, চাঁদপুর। বিরোধী দলে আছে চাঁদপুর সরকারি কলেজ। যে প্রস্তাবটি আজকে বিল হতে যাচ্ছে বা উত্থাপিত হতে যাচ্ছে, সেটি হলো এ সংসদ মনে করে ইলিশ ধরার নিষিদ্ধ মৌসুমে সকল নিবন্ধিত ইলিশ জেলেকে কড়া নজরদারিতে রাখলেই ইলিশ সম্পদ সংরক্ষণ সহজ হবে। আমি আমার পাশে যে সময় রক্ষক আছে তার দৃষ্টি আকর্ষণ করছি। আমি সরকারি দল এবং বিরোধী দলের মাননীয় সংসদ সদস্যবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা যেখানে পয়েন্ট অফ ইনফরমেশন উত্থাপন করার, সেখানে ইনফরমেশন উত্থাপন করবেন। যেখানে পয়েন্ট অফ অর্ডার উত্থাপন করার কথা, সেখানে পয়েন্ট অফ অর্ডার উত্থাপন করবেন। পয়েন্ট অফ প্রিভিলেজ যেখানে উত্থাপন করার কথা, সেখানে পয়েন্ট অফ প্রিভিলেজ উত্থাপন করবেন। বক্তব্য শুরুর 1 মিনিটের মধ্যে কোনো রকমের পয়েন্ট উত্থাপন করার দরকার নেই, যদি না সেটা পয়েন্ট অফ প্রিভিলেজ হয়। আর বক্তব্য শেষের 1 মিনিটের দিকেও কোনো পয়েন্ট উত্থাপন করার দরকার নেই, যদি না সেটা পয়েন্ট অফ অর্ডার বা পয়েন্ট অফ প্রিভিলেজ হয়। আমি সকলের সদয় দৃষ্টি আকর্ষণ করে আমাদের এই সংসদীয় বিতর্ক শুরু করছি। এই সংসদ মনে করে ইলিশ ধরার নিষিদ্ধ মৌসুমে সকল নিবন্ধিত ইলিশ জেলেকে কড়া নজরদারিতে রাখলেই ইলিশ সম্পদ সংরক্ষণ সহজ হবে। এই প্রস্তাবটি উত্থাপন করার জন্য এই মহান সংসদে মাননীয় প্রধানমন্ত্রী ইফফাত আর নূর মিমতাকে আমি ফ্লোর দিচ্ছি। হ্যালো, ইলিশ নাকি রাগ পেয়েছে, ইলিশ গেছে কমে, এই কথাটা আমজনতা শুয়ে গেছে দমে। কমলো কেন সবাই খোঁজে দোষ, চোর পালালে বুদ্ধি বাড়ে সবার ফিরে হোশ। না, কথাটা আমার নয়, কথাটা আমাদের মাননীয় স্পিকারেরই। মাননীয় স্পিকার ঠিকই বলেছেন, চোর পালালে বুদ্ধি বাড়ে। কিন্তু আমরা চোরকে পালাতে দেবো না, বরং তার আগে আমরা জরুরি পদক্ষেপ গ্রহণ করব, আমাদের ইলিশ সম্পদ সংরক্ষণ করব। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর প্রদানের জন্য। আজকে আপনার অনুমতি ক্রমে আমি এই সংসদে একটি বিষয় প্রস্তাব উত্থাপিত করতে যাচ্ছি। অর্থাৎ এই সংসদ মনে করে ইলিশ ধরা নিষিদ্ধ মৌসুমে সকল নিবন্ধিত ইলিশ জেলেকে কড়া নজরদারিতে রাখলে ইলিশ সম্পদ সংরক্ষণ সহজ হবে। আমি সরাসরি সংজ্ঞানে চলে যাচ্ছি। এখানে ইলিশ ধরা নিষিদ্ধ মৌসুম বলতে সাধারণত 2টি সময়কে বুঝে থাকি। একটি হচ্ছে মার্চ থেকে এপ্রিল, ইলিশ যে সময় ডিম ছাড়ে সেটি, এবং অন্যটি হচ্ছে বড় পূর্ণিমা হলে অক্টোবরের আগে পরে নিষিদ্ধ সময়। এখানে সকল নিবন্ধিত ইলিশ জেলে বলতে সাধারণত যারা নিবন্ধনের আওতায় রয়েছে তাদেরকেই বুঝে থাকি। কিন্তু যেহেতু আমরা কিন্তু যারা অনিবন্ধিত রয়েছে তাদেরকেও নিবন্ধনের আওতায় এনে কাজ করার প্রত্যাশা নিয়ে প্রস্তাবটি উত্থাপন করেছি। এরপর এখানে কড়া নজরদারি বলতে সাধারণত শুধু পাহারা দেয়াকেই বুঝাইনি, আবারও বলছি পাহারা দেয়াকেই বুঝিনি। আমাদের মূল্যবান ইলিশ সম্পদ রক্ষায় যে সকল খাতে কড়া নজরদারির প্রয়োজন, সেই প্রত্যেকটি খাতে নজর দেয়াকে বুঝিয়েছি। এই প্রত্যয় দ্বারা আমরা প্রধান বা মুখ্য বিষয়কে বুঝিয়েছি। আর ইলিশ সম্পদ সংরক্ষণ বলে আমরা ইলিশ সম্পদ বিলুপ্ত না হওয়া বা ক্ষুণ্ণ না হওয়াকে বুঝিয়েছি। আজকে ছায়া সংসদে কেন প্রস্তাবটি উত্থাপন করেছি তা প্রস্তাবটির গভীরে যাওয়ার আগে একটু বিশ্লেষণ করে দিয়ে দিতে চাই।
ইলিশ হলো আমাদের জাতীয় মাছ এবং ইলিশ হলো আমাদের দ্বিতীয় জিআই পণ্য, যা আমাদেরকে বৈদেশিক মুদ্রা অর্জনে এবং আমাদের অর্থনৈতিক অবস্থা সচল রাখতে সাহায্য করে। সুতরাং আমরা এই কিভাবে আরো অর্থনৈতিক অবস্থা সচল করব, কিভাবে আমাদের জাতীয় মাছকে টিকিয়ে রাখবো, তার সমাধানের জন্যই আজকে আমরা বিষয়টি উত্থাপিত করেছি। আমি আমার সংজ্ঞায়নে যে সকল খাতের কথা বলেছি সেগুলো হলো: 1, অনিবন্ধিত জেলেকে নিবন্ধিত করা; 2, পর্যাপ্ত পরিমাণে কোস্টগার্ড নিয়োগ; 3, নিষিদ্ধ মৌসুমে বিকল্প কর্মসংস্থান; 4, জেলে বৈঠকের মাধ্যমে সচেতনতা সৃষ্টি; 5, নিষিদ্ধ মৌসুমে বাজার থেকে মাছ ধরা যাবতীয় সামগ্রী বাজেয়াপ্ত করা; 6, জেলেদের কাছে থাকা মাছ ধরা সামগ্রী জব্দ করা; জেলেদের ত্রাণের নিশ্চয়তা; এবং 8 হচ্ছে বরফ ফল সমূহে বরফ উৎপাদন বন্ধ রাখা। আজকে এই সংসদে 8টি বিষয় নিয়ে আপনার সঙ্গে আলোচনা করে যাব। ইলিশ ধরা নিষিদ্ধ মৌসুমে কড়া নজরদারির কেন প্রয়োজন তার একটি উৎকৃষ্ট উদাহরণ আপনাদের সামনে আমি দিয়ে দিতে চাই। গত বছর 3 ডিসেম্বর মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে ইলিশের একটি অনুমোদনযোগ্য ফাঁসের আকার বিষয়ে পর্যালোচনা অনুষ্ঠিত হয়। সেই সভায় ফিজিবিলিটি স্টাডি শেষে ফাঁস জালের আকার 6.5 সেন্টিমিটার। জি বলুন। আপনারা কতদিনের মধ্যে এই অনিবন্ধিত জেলেদেরকে নিবন্ধনের আওতায় আনবেন? একটা সুনির্দিষ্ট সময় দেখিয়ে যাবেন। জি, সেটি অবশ্যই আমি আমার বক্তব্যের মধ্যে আপনাকে জানিয়ে দেব। প্রথমে আমি বিশ্লেষণের খাতিরে এখনই আপনার উত্তরটি দিচ্ছি না। সেখানে ফিজিবিলিটি স্টাডি শেষে ফাঁস জালের আকার 6.5 চূড়ান্ত করে মন্ত্রণালয়ে জমা দেওয়ার পক্ষে মত দেন গবেষকরা। এর পক্ষে তারা বলেন এবার আইনের প্রয়োগ হয়েছে, তাই সঠিক সময়ব্যাপী তারা ট্রলার নিয়ে যাননি নদীতে এবং মাছও ধরেননি। ওদিকে 6 সেন্টিমিটার ফাঁস জালের কথা বলে অনেকেই তার বিরোধিতা করেন এবং বলেন ঝাটকা নিধনে কঠোর নজরদারি হলে ইলিশের আকার বড় হয়েছে, লাভবান হয়েছেন জেলেরা এবং সমৃদ্ধ হচ্ছে অর্থনীতি। যেখানে দুই পক্ষেরই মতামত থেকে জানা যায় আইনের সঠিক প্রয়োগ এবং কড়া নজরদারির ফলে ইলিশ সম্পদ সংরক্ষণ সহজ হয়েছে, সেখানে আমরা অনায়াসেই বলতে পারি যে ইলিশ সম্পদ সংরক্ষণের জন্য অবশ্যই কড়া নজরদারির প্রয়োজনটাই সবার আগে মুখ্য বা প্রধান। যেখানে মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রীও এই কথাটি বলেছেন যে গত 5 বছরও এমন ইলিশ পাওয়া যায়নি যা এই বছর পাওয়া গেছে, তার একমাত্র কারণ আমরা কড়া নজরদারিকে দিতে পারি এবং কোস্টগার্ড নৌবাহিনী তাদেরকেই এর জন্য ধন্যবাদ দিতে পারি। সেই ক্ষেত্রেও আমরা এই কথাটি নিঃসন্দেহে বলতে পারি যে আজকে এই প্রস্তাবটি এই জন্যই গৃহীত হবে, তার কারণ হচ্ছে কড়া নজরদারি পারে ইলিশ সম্পদকে সংরক্ষণ করতে। মাননীয় স্পিকার, যেহেতু আমরা সকল নিবন্ধিত জেলেকে কড়া নজরদারির কথা বলেছি, যে প্রশ্নটি তিনি করে গেলেন তার উত্তর আমি এখনই দিয়ে যেতে চাচ্ছি। অনিবন্ধিত জেলেদেরকে নিবন্ধিত আওতায় আনতে হলে অবশ্যই আমাদের একটি পরিকল্পনা করার প্রয়োজন, সেটি আপনি বলতে চেয়েছেন। সেই পরিকল্পনার জন্য আমাদেরকে সর্বপ্রথম যা করতে হবে তা হচ্ছে একটি সময় নির্ধারণ করা, অর্থাৎ জি, আর এই পরিকল্পনার জন্য আমাদের কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। সর্বপ্রথম হচ্ছে আমাদেরকে সময় নির্ধারণ করতে হবে। আমরা চাচ্ছি যে 2 বছরের মধ্যে আমরা এই সকল অনিবন্ধিত জেলেদেরকে নিবন্ধনের আওতায় নিয়ে আসবো। এবং দ্বিতীয়ত হচ্ছে কারা কারা নিবন্ধনের বাহিরে আছে তাদেরকে নিবন্ধনের আওতায় আনার জন্য শনাক্ত করা। এবং তৃতীয়ত হচ্ছে সকল জেলেকে নিবন্ধনের আওতায় আনার জন্য বাধ্য করা। এবং তৃতীয়ত হচ্ছে কতজন সব জেলে নিবন্ধনের আওতায় এলো কিনা তা সুনিশ্চিত করা। এই চারটি ক্ষেত্রের মাধ্যমেই আমরা। জি, এখন আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না। আর আমাদের প্রথম পদক্ষেপে আমরা সফল হতে পারবো যদি আমরা এই 4টি ধাপ অবলম্বন করে আমাদের ইলিশ সম্পদ রক্ষার জন্য সময় নির্ধারণ করে তা এবং সুনিশ্চিত করার মাধ্যমে আমরা যদি এটি করতে পারি। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর প্রদানের জন্য। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আপনার মাধ্যমে এই মহান সংসদে এই সংসদ মনে করে ইলিশ ধরার নিষিদ্ধ মৌসুমে সকল নিবন্ধিত ইলিশ জেলেকে কড়া নজরদারিতে রাখলে ইলিশ সম্পদ সংরক্ষণ সহজ হবে, এই প্রস্তাবটি উত্থাপিত হলো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বেশ কড়াকড়ির মধ্য দিয়েই তার বক্তব্য রেখেছেন। তিনি বিরোধী দলীয় সংসদ সদস্যকে পয়েন্ট অফ ইনফরমেশন এর জন্য খুব একটা বেশি সুযোগ দেননি। দেখা যাক মাননীয় বিরোধী দলীয় নেতা জনাব আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা জনাব মোহাম্মদ তাওহিদুর রহমান পাটোয়ারি তিনি এবার এই প্রস্তাবের বিরোধিতা করে তার বক্তব্য পেশ করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার আজকে মহান সংসদে ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, শুরুতে প্রধানমন্ত্রীর বক্তব্যে আসি। তিনি যে বিষয়গুলো বলে গেলেন তারা বললেন যে প্রথমত বলবেন অনিবন্ধিত জেলেদেরকে তার নিবন্ধিত করবে, তারপরে কোস্ট গার্ড নিয়োগ দিবে, কর্মসংস্থান, ত্রাণ, এটসেট্রা এটসেট্রা।
মানে স্পিকার, আজকে চিন্তা করতে হবে, আজকে যদি আমরা বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে বর্তমানে নিবন্ধিত জেলের সংখ্যা 16,20,000। এত বিশাল সময়ে কয়েক যুগ ধরে মাত্র 16,20,000-কে আমরা নিবন্ধিত করতে পেরেছি। এত বিশাল বাকি যারা রয়েছে তাদেরকে আপনারা কিভাবে নিবন্ধিত করবেন তার সুনির্দিষ্ট রূপরেখা দেখে যায়নি। দ্বিতীয়ত মাননীয় স্পিকার, আজকে যারা প্রফেশনাল জেলে ছাড়াও কতগুলো মৌসুমী জেলে রয়েছে, তারা মূলত জেলে না, কতগুলো নির্দিষ্ট সময়ে তারা মৌসুমী সময়ে তারা জেলের কাজ করে থাকে, তাদেরকে তারা কিভাবে আনবে, কিভাবে কি করবে সেই বিষয়টা তারা কোনো নজর দিতে বিষয়টা আনেনি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এবার আমি বক্তব্যে ফিরে আসছি। মাননীয় স্পিকার, তারা যে এই প্রস্তাব উত্থাপন করেছে, এই প্রস্তাবটি এই সংসদ গ্রহণযোগ্যতা নাই। তার প্রথম কারণ হচ্ছে এই প্রস্তাবটা আসলে বাস্তবায়ন যোগ্য না। মাননীয় স্পিকার, কেন বাস্তবায়ন যোগ্য না? প্রথমত হচ্ছে আজকে আমাদের তারা যে নজরদারি রাখবে, কোস্ট গার্ডের কথা বললেন, বাংলাদেশের নিবন্ধিত জেলের সংখ্যা 16,20,000। এর মধ্যে বাংলাদেশের কোস্ট গার্ডের সংখ্যা মাত্র 3,339 জন, যেখানে নদীর সংখ্যা 230টা, সেখানে মাননীয় স্পিকার কোস্ট গার্ডের জাহাজ সংখ্যা মাত্র 57টা। এই মাত্র 57টা জাহাজ এবং 3,000 মতো কোস্ট গার্ড দিয়ে আপনারা লক্ষ লক্ষ জেলেকে কিভাবে আপনারা নজরদারিতে আনবেন, সেই সক্ষমতা আজকে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমাদের নেই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, দ্বিতীয়ত আজকে যেই তারা নজরদারি আইনের কথা বলে গেলেন, বর্তমানে বাংলাদেশের প্রশাসনিক কাঠামো ঠিক সেইভাবে শক্তিশালী না। আজকে 1,000-2,000 টাকা ঘুষ দেওয়ার ফলে কিন্তু মাননীয় স্পিকার তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, যার ফলে মাননীয় স্পিকার এই নজরদারিটা প্রপারলি মাননীয় স্পিকার বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এখনই সম্ভব না। মাননীয় স্পিকার, দ্বিতীয়তে আসছে যে তারা বলে গেলেন যে আসলে এখন আমাদের কি করতে হবে। মাননীয় স্পিকার, ধরে নিলাম তারা নিবন্ধিত সকলকে কোনো না কোনো ভাবে বাস্তবায়ন করে ফেললেন, তাদেরকে নজরদারিতে আনলেন, তাহলে বিষয়টা হচ্ছে মাননীয় স্পিকার যারা অনিবন্ধিত রয়েছে, এমনকি মাননীয় স্পিকার যারা রয়েছে যে মৌসুমী জেলে, তারা কিন্তু তখন ওই মৌসুমী জেলের সংখ্যা বেড়ে যাবে। কেননা নজরদারি করার ফলে যারা নিবন্ধিত তারা কিন্তু জেলে মাছ ধরতে পারতেছে না। বাজারে যখন চাহিদা থাকবে তখন সেই চাহিদা পূরণের জন্যই মাননীয় স্পিকার আজকে কিন্তু তারা এই আজকে কিন্তু মাননীয় স্পিকার তাদের সংখ্যা বেড়ে যাবে এবং ইলিশ ধরার কিন্তু পরিমাণ বেড়ে যাবে। তাহলে মাননীয় স্পিকার আজকে আমার সেই জায়গা থেকে ক্রেতাদের মধ্যে সচেতনতা জাগিয়ে তুলতে হবে, যার ফলে মাননীয় স্পিকার বাজারে সেই ইলিশের চাহিদা মাননীয় স্পিকার নিষিদ্ধ মৌসুমে না থাকে। তার মাধ্যমে মাননীয় স্পিকার একদিকে আমাদের ক্রেতাদেরকে সচেতন করতে হবে, বাজারের উপর নজরদারি রাখার ফলে মাননীয় স্পিকার আজকে মাননীয় স্পিকার সেই চাহিদা কমে যাবে। তার ফলে মাননীয় স্পিকার মৌসুমী জেলা, অনিবন্ধিত জেলা এবং নিবন্ধিত জেলা কেউ কিন্তু মাছ ধরার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে। দ্বিতীয়ত মাননীয় স্পিকার, আজকে এই যে যারা জেলেরা রয়েছে তাদের কিন্তু কোনো নির্দিষ্ট জাল নেই, তাদের কোনো নৌকা নেই, তাদের কোনো অর্থনৈতিক তেমন শক্তিশালী না মাননীয় স্পিকার। তাহলে এর পিছনে কারা রয়েছে? এর পিছনে রয়েছে যে রাঘব বোয়ালরা, তা হচ্ছে মহাজন মাননীয় স্পিকার। এই মহাজনের সংখ্যা কিন্তু অনেক কম। মাননীয় স্পিকার, উত্থাপন করুন। জি, আপনি বলে গেলেন। এক মিনিট। আমি সকল বিদ্যার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি, একটু আপনারা সবাই কিন্তু স্পিকারকে সামনে ভাবতে হবে। আপনাদের লাইভে কিন্তু প্রত্যেক আর মুখটা কিন্তু দেখা যাচ্ছে না। মনে করবেন আমাদের প্রিভিয়াস দাস স্পিকার হিসেবে আপনাদের সামনে অর্থাৎ আমাদের সারিতে বসা আছে, এভাবে হলে কিন্তু আপনাদের পূর্ণ মুখটা লাইভে যাবে। দাদা 1 মিনিট, আমাদের শিক্ষামন্ত্রী মহোদয়ের একজন কর্মকর্তা আমার সাথে ফোন করেছে, সম্ভবত প্লিজ। আমাদের ইলিশ উৎসবের সম্মানীয় রূপকার খুব চমৎকার একটা কথা বলেছেন। আপনারা যারা এখানে মাননীয় সাংসদ আছেন তারা সবাই চিন্তা করতে হবে, মাননীয় স্পিকার দর্শক সারির মাঝখানে বসে আছেন। ওই দর্শক সারির মাঝখানে আমাদের সাদাত ভাই যেখানে আছেন, বিনোদা যেখানে আছেন, ওইদিকে মুখ করে মাননীয় স্পিকার সম্বোধন করলে আপনাদের চেহারাগুলো সঠিকভাবে টেলিভিশনে ফুটে উঠবে। ধন্যবাদ। আপনি আপনার বক্তব্য শুরু করুন, মাননীয় বিরোধী দলীয় নেতা।
বিরোধী দলীয় নেতা বলে গিয়েছিলেন যে বাজারে কঠোর নজরদারি এবং ক্রেতাদের সচেতনতার মাধ্যমে ইলিশ সম্পদ সংরক্ষণ সম্ভব হচ্ছে। তাহলে কি আপনি আমাদের পক্ষে কথা বলে ফেললেন না যে বাজারে কঠোর নজরদারির ফলে ইলিশ সম্পদ সংরক্ষণ সম্ভব হয়েছে? আচ্ছা, আপনারা বলছেন নিবন্ধিত জেলেদের কঠোর নজরদারি করবেন এবং আপনারা বলছেন অনিবন্ধিতদেরকে আপনারা নিবন্ধিত করবেন। তাহলে এখানে বাজার নজরদারি একেবারে অন্য একটা বিষয়। তাহলে আপনার কথাটা যৌক্তিকতা হারিয়ে ফেলছে। দ্বিতীয়ত মাননীয় স্পিকার, যে কথা বলছিলাম, পয়েন্ট অফ ইনফরমেশনের সম্পূরক প্রশ্ন করার কোনো সুযোগ নেই, আপনি আপনার আসন গ্রহণ করুন। আচ্ছা মাননীয় স্পিকার, বক্তব্যে ফিরে আসছি। যেটা বলছিলাম যে বাজারে যদি আমাদের ক্রেতাদেরকে সচেতন করতে পারি, তখন ক্রেতারা যখন সেটা না কিনবে মাননীয় স্পিকার, তখন মাননীয় স্পিকার সেটা চাহিদা যখন হ্রাস পেয়ে যাবে, চাহিদা হ্রাস পাওয়ার ফলে কিন্তু মাননীয় স্পিকার আর বাজারে তারা নিবন্ধিত জেলে, অনিবন্ধিত জেলে কিংবা মৌসুমী জেলে তারা কিন্তু সেই ইলিশ ধরার আগ্রহ হারিয়ে ফেলবে মাননীয় স্পিকার। দ্বিতীয়ত যেটা বলছিলাম যে রাঘব বোয়ালরা যারা রয়েছে মাননীয় স্পিকার, আজকে এই ইলিশ জেলেদের পিছনে আছে মাননীয় স্পিকার মহাজন। এই মহাজনদের সংখ্যা কিন্তু একেবারেই কম, তারা অর্থনৈতিকভাবে শক্তিশালী এবং সামাজিক প্রভাবশালী। তাদেরকে মাননীয় স্পিকার আজকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাদেরকে যদি আইনের আওতায় নিয়ে আসতে পারি, তাদেরকে যদি কঠোর নজরে রাখতে পারি, তাহলে মাননীয় স্পিকার সেটা সম্ভব হয়। মাননীয় স্পিকার আজকে নিষিদ্ধ মৌসুমে ইলিশ ধরাটা আমাদের আটকানো তুলনামূলকভাবে সহজ হবে। মাননীয় স্পিকার আজকের বিতর্ক জায়গাটা হচ্ছে কোন জায়গায় সহজ হবে? বিশাল সংখ্যক জেলেদেরকে আপনারা নজরদারি করবেন নাকি কয়েকজন মাননীয় স্পিকার যারা রয়েছে মহাজন তাদেরকে কঠোর আইনের আওতায় নিয়ে আনেন, তাদেরকে নজরদারি আনা এবং জনগণকে যদি সচেতন করা, সেটা তুলনামূলক সহজ হবে মাননীয় স্পিকার। আজকে মাননীয় স্পিকার, তাহলে আজকে আমরা কোন জায়গা থেকে সমাধানটা কোথায়? আমাদের সমাধানটা বেসিক জায়গাটা হচ্ছে মাননীয় স্পিকার সচেতনতা সৃষ্টি করা জনগণের মধ্যে। এবং মাননীয় স্পিকার আজকে যারা মহাজন রয়েছে, মূলে যারা রাঘব বোয়াল মাননীয় স্পিকার, আজকে যখন মাদকের কথা চিন্তা করি, মাদক চোরাচালানকারীদের পিছনে যারা রয়েছে মাননীয় স্পিকার, তাদেরকে না ধরে সেই ক্ষুদ্র ক্ষুদ্র মাদক ব্যবসায়ীদের যদি ধরি বা মাদক চোরাচালানকারীদেরকে ধরি, তাদের মাধ্যমে যেমন আমরা এই মাদক চোরাচালানটাকে বন্ধ করতে পারি না, ঠিক তেমনই মাননীয় স্পিকার কয়েকজন জেলেদেরকে আজকে যদি আমরা ধরি, তাহলে মাননীয় স্পিকার লাভ হবে না মাননীয় স্পিকার। কারণ এই যে মূলে যারা রয়েছে, তারা এই জেলেদের অর্থনৈতিক যেই সক্ষমতা রয়েছে বা অর্থনৈতিক যে সমস্যাগুলো রয়েছে, সেগুলোকে হাতিয়ার করে মাননীয় স্পিকার নতুন জেলে খুঁজে বের করে দেবে মাননীয় স্পিকার। তাহলে মাননীয় স্পিকার আজকে আমাদের রাঘব বোয়াল তথা মহাজনদের আটকাতে হবে এবং মাননীয় স্পিকার জনগণের মাঝে সেই সচেতনতাটা তৈরি করতে হবে। কেননা এটি আমাদের ইলিশ আমাদের জাতীয় মাছ স্পিকার, এটি রক্ষা করা আজকে আমাদের দায়িত্ব। সেই সচেতনতা যদি জাগে তুলতে পারি মাননীয় স্পিকার, তাহলেই ইলিশ ধরাটা প্রকৃতপক্ষে মাননীয় স্পিকার ইলিশ সম্পদ সংরক্ষণ করাটা সম্ভব হবে মাননীয় স্পিকার। তাহলে যেই জায়গা থেকে তারা বলে গেলেন আমার গভর্নমেন্ট টিম যে জায়গাগুলো বলে গেল, তাহলে মাননীয় স্পিকার তাদের যে কথাগুলো বেসিক পয়েন্ট হচ্ছে তাদের বাস্তবায়নযোগ্য না। দ্বিতীয়ত মাননীয় স্পিকার সেটা তুলনামূলকভাবে কঠিন, যদিও বাস্তবায়ন করেন এবং বাস্তবায়ন করেও ফেললেন যদি আপনারা আমাদের কথাগুলো, তাহলে মাননীয় স্পিকার প্রকৃতপক্ষে সেটা সম্ভব না আসলে ধরা। তাই মাননীয় স্পিকার এই সংসদে এই প্রস্তাবটি কোনোভাবেই গ্রহণ করার বা গৃহীত হওয়ার যোগ্যতা রাখে না। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা, খুব চমৎকার আমরা যুক্তিতর্ক শুনছি। আজকের এই উত্থাপিত প্রস্তাবের পক্ষে মাননীয় সরকার দলীয় সদস্য মাননীয় মৎস্যমন্ত্রীকে আমি ফ্লোর দিচ্ছি তার যুক্তি উপস্থাপনের জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে এই মহান সংসদে কথা বলার সুযোগ প্রদানের জন্য। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রস্তাবিত বিষয়টি হচ্ছে, এই সংসদ মনে করে ইলিশ ধরা নিষিদ্ধ মৌসুমে সকল নিবন্ধিত ইলিশ জেলেকে কড়া নজরদারিতে রাখলেই ইলিশ সম্পদ সংরক্ষণ সহজ হবে। মাননীয় স্পিকার, আপনি লক্ষ্য করুন আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে 2002 থেকে 2018 সাল পর্যন্ত ইলিশের যোগান কমেছে 56%। পক্ষান্তরে আমাদের বাংলাদেশে ইলিশের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। আমরা যে ইলিশ উৎপাদনে এবং ইলিশ সম্পদ রক্ষায় অন্যান্য দেশগুলো থেকে অনেকটাই সফল মাননীয় স্পিকার। আমাদের দেশের 2008-2009 অর্থ বছরে যেখানে ইলিশ উৎপাদন ছিল 2,99,000 টন, মাননীয় স্পিকার আপনি জেনে খুশি হবে 2017-18 অর্থ বছরে সেটা 5,17,000 টন উন্নীত হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে আমরা ইলিশ উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছি। আমাদের নিবন্ধিত জেলেদেরকে কড়া নজরদারিতে রাখার ফলেই সম্ভব হয়েছে আমাদের এই ইলিশ সম্পদ রক্ষা মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা যদি পূর্বের তুলনায় আমাদের ইলিশ উৎপাদনের হার সম্পর্কে দেখি, তাহলে আমরা দেখতে পাই আমাদের দেশে প্রতি বছর 9 থেকে 10% হারে বাড়ছে ইলিশের উৎপাদন মাননীয় স্পিকার। এবং আমাদের সরকার কর্তৃক যে সকল পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো সম্পূর্ণভাবে বাস্তবায়িত হলে ইলিশ উৎপাদনের হার বাড়বে 20 থেকে 25%। মাননীয় স্পিকার, আমার বিরোধী দলীয় নেতা হয়তো লক্ষ্য করেনি, আমাদের প্রধানমন্ত্রী বিষয়টি খুব সুন্দরভাবে উপস্থাপন করে গেছেন যে অনিবন্ধিত জেলেদেরকে নিবন্ধনের আওতায় আনতে আমাদের একটি নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা অনুযায়ী আমাদের প্রশাসন খুব সুন্দরভাবে কাজ করে যাচ্ছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এবার আমরা কথা বলবো বিশ্বে ইলিশ উৎপাদনে আমরা কতটুকু সফল। মৎস্য বিষয়ক আন্তর্জাতিক গবেষণা সংস্থা ওয়ার্ল্ড ফিশের চলতি মাসের হিসেবে এ তথ্য উঠে এসেছে যে বিশ্বের মোট ইলিশের 86% আমাদের দেশে উৎপন্ন হচ্ছে মাননীয় স্পিকার। মাত্র 4 বছর আগে যেখানে ছিল মাত্র 65%, সরকারের নানা কার্যকর পদক্ষেপের ফলেই ধারাবাহিকভাবে ইলিশ উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে 86% মাননীয় স্পিকার। অর্থাৎ 4 বছরে পিওয়াই স্যার,
স্যার, আপনি ইলিশ যারা ধরে তাদেরকে নিবন্ধনের আওতায় আনলেন, কিন্তু যারা মৌসুমী জেলে আছে তারাও যদি ইলিশ ধরে তাদেরকে আপনি কি প্রক্রিয়ায়, কোন প্রক্রিয়ার মাধ্যমে নিবন্ধনের আওতায় আনবেন, একটি সুনির্দিষ্ট পদক্ষেপ দেখিয়ে যাবেন? জি অবশ্যই, আপনি আমার বক্তব্য শুনলে বিস্তারিত পাবেন। অর্থাৎ 4 বছরে আমাদের ইলিশ উৎপাদন বেড়েছে 11%। মাননীয় স্পিকার, এবার আমরা বহির্বিশ্বে ইলিশ উৎপাদন ক্ষেত্রে আমাদেরকে অন্যরা কতটা অনুসরণ করে, আমাদের সফলতায় কতটা অনুসরণ করে সে বিষয়ে আমরা লক্ষ্য করি। যেখানে ভারতের কেন্দ্রীয় মৎস্য গবেষণা প্রতিষ্ঠানের উদ্যোগে দেশটিতে 2 দিন ধরে একটি আন্তর্জাতিক গবেষণা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, যেখানে অন্যতম আলোচনার বিষয় ছিল বাংলাদেশে কিভাবে ইলিশের উৎপাদন বাড়লো। মাননীয় স্পিকার, সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশের ইকোফিশ এর প্রকল্পের প্রণেতা অধ্যাপক আব্দুল ওহাব। তিনি বাংলাদেশের ইলিশের উৎপাদনের সাফল্য তুলে ধরে বলেন, এ দেশে ইলিশের উৎপাদন ভিত্তিতে সরকারি সংস্থাগুলি যে মডেল তৈরি করেছে তা এখন বিশ্বের অনেক দেশেই অনুসরণ করেছে। আশা করি আমাদের প্রতিপক্ষ নেতা উত্তরটি পেয়েছেন। মা ও ঝাটকা ইলিশ বন্ধ করা, অভয়াশ্রম বাড়ানো এবং সুরক্ষা দেওয়া এই সাফল্য এসেছে। মাননীয় স্পিকার, আজকে আমাদের প্রশাসনের কড়া নজরদারি এবং বিশেষ অভিযানের কারণেই ইলিশ সম্পদ রক্ষা আমাদের পক্ষে সহজ হচ্ছে। মাননীয় স্পিকার, এবার আমরা যে বিষয়টি বলতে চাই সেটা হচ্ছে ইলিশের প্রজনন মৌসুমে কড়া নজরদারি রাখলে কিভাবে ইলিশ সম্পদ রক্ষা সহজ হচ্ছে। মাননীয় স্পিকার, যেটা আজকের আমাদের বিতর্কের মূল প্রতিবাদের বিষয়। মাননীয় স্পিকার, একটা ছোট উদাহরণ দিয়ে 2009 সালের 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত চাঁদপুরের মতলব উত্তর উপজেলার 60নল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত 100 কিলোমিটার নদীতে ইলিশ ও অন্যান্য মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। মাননীয় স্পিকার, যাতে ঝাটকা সংরক্ষণ কার্যক্রমটি সঠিকভাবে সম্পন্ন করা যায়। একই সাথে ওই সময়ে জেলেরা যাতে খাবারের কষ্টে না ভুগে, তাই জেলেদের 51,190 জন জেলেকে মাথাপিছু প্রত্যেক মাসের জন্য 40 কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, এছাড়াও যাতে তারা অন্যান্য দৈনন্দিন খরচ সামলাতে পারে, পরিবারের অন্যান্য ভরণ পোষণ, সন্তানদের লেখাপড়ার যাতে ব্যাঘাত না করে, সেজন্য আমরা তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করছি। আচ্ছা, আপনারা বিতর্কটা হচ্ছে সহজ কোনটা? আপনারা বিশাল জেলেদেরকে আপনারা নজরদারি করবেন নাকি কয়েকজন মহাজনদেরকে নজরদারি করাটা, কোনটা বেশি আপনার কাছে সহজ মনে হয় এবং কেন মনে হয় সেটা একটু ব্যাখ্যা করেন? জি অবশ্যই। আচ্ছা, আমরা তাদের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের আওতায় আনছি। তাদেরকে রিক্সা, ভ্যান, হাঁস মুরগি ফার্ম, সেলাই মেশিন প্রদান করা হয়েছে। মাননীয় স্পিকার, আমরা ইলিশ সম্পদ রক্ষার পাশাপাশি তাদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছি। মাননীয় স্পিকার, এবার আমরা লক্ষ্য করি একটু পটুয়াখালী জেলার দিকে, যেটা আমাদের বিরোধী নেতা বলে গেলেন, প্রশ্ন করেছিলেন, যেখানে ইলিশের প্রজনন মৌসুমে জেলেদের মাছ ধরা বন্ধ রাখার বিষয়টি মাথায় রেখে 67,552 জন নিবন্ধিত জেলের জন্য 912.84 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, আমরা আজকে প্রত্যক্ষভাবে যদি আমরা আমাদের প্রশাসন মাঠ পর্যায়ে গিয়ে আমাদের জেলের সাথে আলোচনা করছি, যেটি হচ্ছে মূল বিষয়, অর্থাৎ যদি আমরা নিষিদ্ধ মৌসুমে জেলেদের মাছ ধরা বন্ধ রাখি তাহলে আমাদের জেলেরা কোন সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে। আমরা অত্যন্ত মাঠ পর্যায়ে গিয়ে আমরা প্রত্যক্ষভাবে যতগুলো আমরা বের করে আছি, জেলেদের বৈঠক থেকে আমরা এত জানতে পারি যে তাদেরকে প্রতি বছর গড়ে 25 থেকে 30 হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া এবং তাদের ত্রাণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। অনিবন্ধিত জেলেদেরকে নিবন্ধনের আওতায় আনা হচ্ছে একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে, যেটি আমাদের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই আপনাদের সামনে প্রস্তাব করে উল্লেখ করে গেছেন। নিষিদ্ধ মৌসুমে ইলিশ রক্ষার জন্য তাদের মাছ ধরা বন্ধ রাখলে তাদের কি ধরনের সমস্যা হবে, আমরা সেই বিষয়গুলো নিয়ে কাজ করছি ইতিমধ্যে। আমাদের সকল জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তারা তাদের সাথে বৈঠক করে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে ইলিশের এই প্রজনন মৌসুমে। হ্যাঁ, মাননীয় স্পিকার, 30 এপ্রিল ঢাকা টাইমসে প্রকাশিত চাঁদপুরের 10 সেকেন্ড সময় দেওয়া হলো, 10 সেকেন্ড। জি, তাই আমি মনে করি আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রস্তাবিত বিষয়টি এই সংসদে উত্থাপিত হোক। ধন্যবাদ মাননীয় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী, মাননীয় সরকার দলীয় সদস্যকে। আমরা এই মিলনায়তন, এই মহান সংসদে ইলিশের মৌতাতে আমরা মেতে উঠেছি। আমরা ইলিশের গন্ধে সবাই প্রায় পাগল হয়ে গেছি। আমি চতুরঙ্গের মহাসচিব হারুন ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, এই সময় যদি ইলিশ ভাজার মুড়ি হতো খুব একটা মন্দ হতো না। যাই হোক, এবার আমি মাননীয় বিরোধী দলীয় উপনেতা, মাননীয় সংসদ সদস্য, ওনাকে ফ্লোর দিচ্ছে, জনাব রুবেল হোসেন। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আজকে এই মহান সংসদে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক এই মহান সংসদে যে বিষয়টি উত্থাপিত হয়েছিল, এই সংসদ মনে করে ইলিশ ধরার নিষিদ্ধ মৌসুমে সকল নিবন্ধিত জেলেকে কড়া নজরদারিতে রাখলেই
ইলিশ সম্পদ সংরক্ষণ সহজ হবে। মাননীয় স্পিকার, আমরা আমাদের বিরোধিতার জায়গাটুকু আরেকবার স্পষ্ট করে যাচ্ছি। আমরা বলছি কড়া নজরদারি নয়, বরং সকলকে সচেতন করতে পারলেই আমাদের ইলিশ সম্পদ সংরক্ষণ করা সহজ হবে। মাননীয় স্পিকার, আজকে তাদের জায়গা থেকে তারা বারবার বলছে কড়া নজরদারি রাখবে। মাননীয় স্পিকার, আমরা বারবার দেখতে পাচ্ছি প্রতি বছর প্রায় কয়েক লক্ষ মেট্রিক টন ঝাটকা ইলিশ, মা ইলিশ নিধন হচ্ছে। তাহলে কি মাননীয় স্পিকার আমাদের এইখানে কি কড়া নজরদারি নেই? অবশ্যই আছে। তারপরেও কেন আজকে আমাদের এই মা ইলিশ নিধন হচ্ছে? হ্যাঁ মাননীয় স্পিকার, সেই জায়গা থেকে আমরা বলছি যদি সচেতনতাটুকু থাকতো তাহলে আজকে আমাদের মা ইলিশ কিংবা ঝাটকা ইলিশ নিধন হতো না। মাননীয় স্পিকার, আমাদের বিরোধী দলীয় নেতা তাদের প্রস্তাবনাটি সম্পূর্ণ প্রত্যাখ্যান করে বাস্তবায়ন যোগ্যতা কেন দাবি রাখে না মাননীয় স্পিকার, সেই জায়গাগুলো তারা স্পষ্ট করে গিয়েছিল। মাননীয় স্পিকার, আজকে আমরা বলছি তারা যে প্রস্তাবনাটি উত্থাপন করে। জি, আপনি বলে গেলেন সচেতনতার কথা, আমরা বলেছি কড়া নজরদারির কথা। কড়া নজরদারিতে কিন্তু অনেকগুলো ক্ষেত্র, প্রায় 8টি ক্ষেত্র উল্লেখ করে গিয়েছি, কিন্তু আপনারা শুধুমাত্র সচেতনতাটাকে বেছে নিয়েছেন। এখন বলুন, কোনো বড় সমস্যা কি মাত্র একটি সমাধানের মাধ্যমে, একক সমাধানের মাধ্যমে সমাধান হতে পারে? একক ব্যবস্থার মাধ্যমে সমাধান হতে পারে? মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রশ্নটি উত্থাপন করার জন্য। হাজারো রোগের ঔষধ যদি একটি হয় তাহলে আমরা বলতে পারি সেই রোগের ওষুধটির নাম হচ্ছে সচেতনতা। আজকে কার মাধ্যমে আপনি নজরদারিতা তৈরি করবেন? আজকে যদি আমাকে দায়িত্ব দেন নজরদারিতার জন্য, আমি যদি সচেতন হই তাহলে ঠিক সেই জায়গাতে আমার কঠোর নজরদারিতা প্রয়োগ হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আশা করি প্রস্তাবনা আমার প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছেন। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন আজকে তারা বলছে যে মৌসুমী নিবন্ধিত সকল জেলেদেরকে কি করবে? নজরদারিতে রাখবে। কিন্তু মাননীয় স্পিকার, বাস্তবায়ন করলো কি অনিবন্ধিত জেলে, অর্থাৎ যারা মৌসুমী জেলে আছে তাদের ব্যাপারে তারা কি পদক্ষেপ নেবে? আমি একটি প্রশ্ন উত্থাপন করেছিলাম। তারা বলেছে অনিবন্ধিত যে সকল জেলে আছে তাদেরকে নিবন্ধন আওতায় আনবে। কিন্তু মাননীয় স্পিকার, লক্ষ্য করুন আজকে যে জায়গাটায় দাঁড়িয়ে আজকে মহান সংসদে আমরা কথা বলছি, এখানে একটি ইলিশ উৎসব হচ্ছে প্রায় 1 যুগ ধরে। আজকে এই 1 যুগ ধরে যখন আমরা এই স্বল্প সময় মাত্র 16 লাখ জেলেকে নিবন্ধনের আওতায় আনতে পেরেছি, তখন হাজার হাজার লক্ষ লক্ষ জেলেকে মাত্র 2 বছরে কি করে তারা নিবন্ধনের আওতায় আনবে, সেই প্রশ্নের জবাবটুকু কিন্তু তারা দিয়ে যেতে ব্যর্থ হয়েছে। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন আজকে আমরা কেন বলছি যে ইলিশ সম্পদটা আমরা সংরক্ষণ করব এবং সেটা কিভাবে সহজ হবে। মাননীয় স্পিকার, আমার বিরোধী দলের নেতা এসে বলে গিয়েছিল যে আমরা গডফাদার তথা মহাজনদের পর সবচেয়ে বেশি সচেতনতা তৈরি করার কাজ করবো। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন আজকে যদি আমরা সচেতন করতে পারি তথা বাজার তদারকিটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আইনের প্রয়োগ থাকবে এবং তথা আমরা ইলিশ সংরক্ষণ সবচেয়ে সহজ উপায় হিসেবে পাবো। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন আমি একটি তথ্য উল্লেখ করছি। চাঁদপুর জেলার মৎস্য কর্মকর্তা আসাদুল বাকি বলেছিলেন যে জেলে যারা আছে নিবন্ধিত জেলে ছাড়াও প্রায় কয়েক লক্ষ জেলে আছে যারা মাছ ধরার সাথে সম্পর্কিত, তাদেরকে কোনোভাবেই এই মাছ ধরা থেকে আটকানো যাচ্ছে না। অর্থাৎ আমরা যারা চেষ্টা করছি যে নিবন্ধিত জেলেদেরকে নিষিদ্ধ মৌসুমে ইলিশ আহরণ থেকে বন্ধ রাখবো, ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে যারা মৌসুমী জেলে আছে তারা কিন্তু ঠিকই ইলিশ সংরক্ষণ করে নিচ্ছে। অর্থাৎ মাননীয় স্পিকার, আমাদের যে কাজটি করার ছিল মাননীয় স্পিকার সেটি কোনোভাবেই সম্পূর্ণ হচ্ছে না। ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলছি আমরা যদি সকলকে সচেতন করতে পারি তাহলে ইলিশ সংরক্ষণ সবচেয়ে সহজ হবে। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন আরেকটি তথ্যসূত্র উল্লেখ করি। চাঁদপুর মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মানিক দেওয়ানের মধ্যে চাঁদপুরে প্রায় 1.5 লক্ষাধিক নিবন্ধিত জেলে রয়েছে। কিন্তু মাননীয় স্পিকার, আজকে তাদের বিরোধী দলের মন্ত্রী এসে বলেছিল যে তাদের যারা নিবন্ধিত জেলে আছে তাদের ওই নিষিদ্ধ সময়ে চালের ব্যবস্থা করে। কিন্তু মাননীয় স্পিকার, দুঃখজনক ব্যাপার প্রায় 1.5 লক্ষাধিক তথা 51,000-এর উপরে এই নিবন্ধিত জেলেদের মধ্যে প্রায় 13,185 জন কিন্তু সেই চাল পায়নি। তাহলে তারা যখন পেটে ক্ষুধা থাকবে তখন তারা কিন্তু অবশ্যই সেখানে মাছ আহরণ করবে। কিন্তু মাননীয় স্পিকার, সেই জায়গা থেকে আবার আমাদেরকে বলা হয় সচেতনতার কথা। অর্থাৎ আমার ভিতরে যখন সচেতনতা কাজ করবে, সর্বোপরি সচেতনতার ফলেই কিন্তু আমাদের এই ইলিশ সংরক্ষণ সবচেয়ে বেশি সহজ হবে। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন আজকে যখন মাননীয় মন্ত্রী এসে বললেন তারা কঠোর নজরদারি রাখবে, কিন্তু মাননীয় স্পিকার কঠোর নজরদারি রাখার ফলে কেন আজকে ইলিশ সম্পদ রক্ষা হচ্ছে না, কেন আজকে সেখানে বিঘ্ন ঘটছে তার কয়েকটি সুস্পষ্ট প্রমাণ আসলে ব্যাখ্যা করে যাবেন। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন প্রশাসন কড়া নজরদারি তার কথা বারবার বলা হচ্ছে, কিন্তু মাননীয় স্পিকার তারপরেও কি ইলিশ সংরক্ষণ বন্ধ আছে? না, নেই। বরঞ্চ আমাদের সেই জায়গা থেকে সচেতন থাকতে হবে। একজন জেলেকে যখন আমরা সচেতন করতে পারবো ঠিক তখনই আমাদের ইলিশ সংরক্ষণ সবচেয়ে সহজ হয়ে যাবে। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন আজকে তাদের প্রস্তাবনাটি কোনোভাবে গ্রহণযোগ্যতা দাবি রাখে না, কারণ তারা শুধুমাত্র কড়া নজরদারি তার কারণেই নাকি
ইলিশ সম্পদের মতো এত বড় একটি সম্পদ তারা রক্ষা করবে। যেহেতু আমরা এতদিনও পারিনি ইলিশ সম্পদকে কড়া নজরদারিদের মধ্যে রেখেও সংরক্ষণ করতে, সহজভাবে সংরক্ষণ করতে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে মাননীয় স্পিকার 10 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি। দেওয়া হলো। ধন্যবাদ মাননীয় স্পিকার। ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বলছি যে সহজ হবে যদি আমরা সকলকে সচেতন করতে পারি। আসুন আমরা সবাই সচেতন হই, ইলিশ রক্ষা করি, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় উপনেতা আপনার চমৎকার বক্তব্যের জন্য। আমরা এবার বক্তব্য শুনবো মাননীয় সংসদ সদস্য চাঁদপুর 3 সরকার দলীয় সংসদ সদস্য জনাব ফাতেমি সুষম। তিনি তার যুক্তি পেশ করবেন। উত্থাপিত যে প্রস্তাব, এই সংসদ মনে করে ইলিশ ধরার নিষিদ্ধ মৌসুমে সকল নিবন্ধিত জেলেকে কড়া নজরদারিতে রাখলেই ইলিশ সম্পদ সংরক্ষণ সহজ হবে। উত্থাপিত প্রস্তাবের পক্ষে তার যুক্তি পেশ করবেন। মাননীয় স্পিকার, বিরোধী দলের নেতা বলে গিয়েছেন যে রাঘব বোয়ালদেরকে ধরতে হবে, কিন্তু রাঘব বোয়ালদেরকে ধরতে হলে অবশ্যই তাদের পিছনে যারা জড়িত তাদেরকে ধরতে হবে। এতক্ষণ ধরে বিরোধী দলের কথা শুনে মনে হচ্ছে যে তারা গাছে না উঠে ফল পাড়ার চিন্তা করছেন। বিরোধী দলের সাংসদ, আপনাদের কথা অনুযায়ী যদি মহাজনদেরকে ধরতে হয় তাহলে জেলেদেরকে কড়া নজরদারিতে রাখতে হবে, তখনই আমরা ইলিশ সম্পদ সংরক্ষণ করতে সহজ হবে। বিরোধী দলীয় সদস্য, আপনারা যেখানে বলছেন সকল জেলেকে নিবন্ধিত করা সহজ নয়, সেখানে আপনারা কিভাবে বলছেন যে সকলকে সচেতন করার মাধ্যমে আমরা ইলিশ সম্পদ সংরক্ষণ করতে পারবো? ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর প্রদানের জন্য। আজকে প্রধানমন্ত্রী কর্তৃক প্রস্তাবিত বিষয় হচ্ছে, এই সংসদ মনে করে ইলিশ ধরার নিষিদ্ধ মৌসুমে সকল নিবন্ধিত ইলিশ জেলেকে কড়া নজরদারিতে রাখলে ইলিশ সম্পদ সংরক্ষণ সহজ হবে। মাননীয় স্পিকার, আজকে সংসদে মাননীয় প্রধানমন্ত্রী যে কারণে এই প্রস্তাবটি উত্থাপন করেছেন তার যথাযথ কারণ ব্যাখ্যা করে দিয়ে গেছেন, এবং পাশাপাশি তিনি 8টি ক্ষেত্রকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা কর্মসূচির মাধ্যমে কিভাবে প্রস্তাবটি সমাধান করা যায় তাও ব্যাখ্যা করে দিয়ে গেছেন। মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মন্ত্রী ইতিমধ্যে বিষয় বিশ্লেষণ করে গিয়েছেন। আমি আরো যুক্তিখণ্ডের মাধ্যমে দেখিয়ে যাব যে কেন বিষয়টি পাশ হওয়ার দাবি রাখেন। মাননীয় প্রধানমন্ত্রী তার সংজ্ঞানে বলে গেছেন যে আমরা কড়া নজরদারি বলতে শুধুমাত্র পাহারাকে বুঝাইছি না, জেলেদেরকে পাহারা দিলেও তারা পেটের দায়ে ইচ্ছে না থাকা সত্ত্বেও নদীতে সকলের চোখ ফাঁকি দিয়ে মাছ ধরবে। এই ক্ষেত্রে তাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে কড়া নজরদারির মাধ্যমে পর্যাপ্ত পরিমাণে আইনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যার ফলে এই নিষিদ্ধ মৌসুমে তাদের চাহিদা অনুযায়ী ত্রাণ পাওয়ার ফলে তারা চুরি করতে উদ্বুদ্ধ হবে না। বিরোধী দলের সদস্য, আপনারা হয়তো বা বলবেন যে গত কয়েক বছর ধরে তো জেলেদেরকে ত্রাণ দেওয়া হচ্ছে, তাহলে কেন আমরা সফল হইনি? এক্ষেত্রে বলতে হয় যে এক্ষেত্রে একটি তথ্য তো দেখাচ্ছি। গত বছর 23 অক্টোবর 2019 সালে যমুনা টিভি থেকে সংগৃহীত, প্রতি বছর প্রত্যেক জেলেকে গড়ে 20 থেকে 40 হাজার চাল দেওয়া হয়, যেখানে তাদের প্রয়োজন 1.5 থেকে 2 মণ চাল। আবারও বলছি, তাদের প্রয়োজন হয় 1.5 থেকে 2 মণ চাল। তাই আমাদের প্রয়োজন কড়া নজরদারির মাধ্যমে ত্রাণের সুফল ব্যবস্থা করা। মাননীয় স্পিকার, ধরে নিলাম যে জেলেরা পর্যাপ্ত ত্রাণ ও বিকল্প কর্মসংস্থানের সুযোগ পেল, কিন্তু মাইলিশ ধরে অধিক অর্থ পাওয়ার লোভে তারা আবার সকলের চোখ ফাঁকি দিয়ে মাইলিশ ধরতে গেল। এখন অর্থাৎ আমাদের প্রথম 7টি ক্ষেত্র ব্যর্থ হলো। এখন প্রশ্ন আসে, তখন আমরা কি করব? অবশ্যই জেলেদেরকে মাছ আহরণ করার পর তা সংরক্ষণ করতে হবে, যার ফলে তাতে বরফের প্রয়োজন হবে। সেই বরফ যাতে উৎপাদন সাময়িকের জন্য বন্ধ হয়ে নিষিদ্ধ মৌসুমে তাদের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারির প্রয়োজন। তাই আমরা বারবার বলছি যে কড়া নজরদারির মাধ্যমে ইলিশ সম্পদ সংরক্ষণ সহজ হবে। এবার আসা যাক মাছ ধরার যাবতীয় সরঞ্জাম সরবরাহ বন্ধ করার ব্যাপারে। মাননীয় মন্ত্রী জেলেদের কাছে থাকা জব্দ করার কথাটি বলে গেছেন, কিন্তু জেলেরা মাইলস ধরে অধিক অর্থ পাওয়ার জন্য এর চেয়ে কম অর্থ ব্যয় করে অবশ্যই বাজার থেকে আবার সরঞ্জাম কিনতে উৎসুক হবে। তাই মাননীয় স্পিকার, এমন অবস্থায় কড়া নজরদারির মাধ্যমে বাজারে নিষিদ্ধ মৌসুমে সরঞ্জামগুলো সরবরাহ সাময়িক বন্ধ রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী সর্বপ্রথম যে ক্ষেত্রটি বিশ্লেষণ করেছেন তা হলো অনিবন্ধিত জেলেদেরকে নিবন্ধিত করা। আমার মতে কড়া নজরদারির 8টি ক্ষেত্রের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই ক্ষেত্রটি। কেননা মাননীয় স্পিকার, যদি আমরা অনিবন্ধিত জেলেকে বাদ দিয়ে শুধুমাত্র সকল নিবন্ধিত জেলের দিকে কাজ করি, তাহলে কখনোই আমরা এই সমস্যা থেকে উত্তরণ পাবো না। আর সেজন্যই অনিবন্ধিত জেলেদেরকে নিবন্ধিত করার মাধ্যমে তারা যেমন ত্রাণ এবং বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে উপকৃত হবে, ঠিক তেমনই আমরা আমাদের উদ্দেশ্য অর্জনও সফল হব।
মাননীয় স্পিকার, ইতিমধ্যে মাননীয় মন্ত্রী বিকল্প কর্মসংস্থানের ব্যাখ্যা দিয়ে গেছেন। জেলাতে ত্রাণ দেওয়ার ফলে তাদের শুধুমাত্র খাদ্যের চাহিদা পূরণ হবে, কিন্তু এই নিষিদ্ধ মৌসুমে তাদের বাকি 4টি মৌলিক চাহিদা পূরণের জন্য তারা অন্য কোনো পথ না পেয়ে মাছ ধরতে যাবে জরিমানা থাকা সত্ত্বেও। তাই তাদের যাতে এই 5টি মৌলিক চাহিদা পূরণ হয় এই নিষিদ্ধ মৌসুমে, তাই তাদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে। তাই মাননীয় স্পিকার, আমরা বারবার বলছি যে করোনা নদীর মাধ্যমে কেবলমাত্র ইলিশ সম্পদ সংরক্ষণ করা সহজ হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য সরকারি দল। আমরা এতক্ষণ পর্যন্ত যে বিতর্কটা আমরা উপভোগ করেছি, এর মধ্যে আমরা একটা জায়গায় এসে কিন্তু থমকে দাঁড়িয়েছি, নিবন্ধন করব, নিবন্ধন কিভাবে করব। যাই হোক, পরবর্তীতে কি শুনতে হয় আমরা দেখি। আমরা এবার মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য মানবিকা কর্মকারকে ফ্লোর দিচ্ছি তার যুক্তি উপস্থাপনের জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে আজকে এই মহান সংসদে ফ্লোর প্রদান করার জন্য। আজকে প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত বিষয়টি ছিল, এই সংসদ মনে করে ইলিশ ধরা নিষিদ্ধ মৌসুমে সকল নিবন্ধিত ইলিশ জেলেকে কড়া নজরদারিতে রাখলে ইলিশ সম্পদ সংরক্ষণ সহজ হবে। ওনাদের কথাটি ছিল সহজ হবে, কিন্তু আমাদের বিরোধী জায়গাটা ছিল সহজ কিভাবে হবে এবং কিভাবে হবে না। প্রধানমন্ত্রী সংজ্ঞান করে গিয়েছিল, প্রথমেই উনি কয়েকটি খাত দেখিয়ে গিয়েছিলেন। খাতগুলো হচ্ছিল এরকম যে অনিবন্ধিতদের নিবন্ধন করা, তারপর হচ্ছে কোস্টগার্ড ব্যবস্থা করা, সচেতনতা সৃষ্টি করা, মাছ ধরা জিনিস বাজেয়াপ্ত করা, সরঞ্জামগুলো বাজেয়াপ্ত করা, বরফ উৎপাদন বন্ধ করা। এই যে পয়েন্টটা, এটা কিন্তু মানে স্পষ্ট ব্যাখ্যা কিন্তু আমরা কেউ কিন্তু পেয়ে যাই নাই। আপনারা কিন্তু কেউ ব্যাখ্যা দিতে পারেন না এই জিনিসগুলার। আচ্ছা, তারপর ওনারা বলে গেলেন যে আপনারা নিবন্ধিত করবেন, অনিবন্ধিত জেলেদের নিবন্ধন করবেন, কিন্তু আপনারা কিভাবে করবেন এই জিনিসটা তো খুবই লং প্রসেস। আপনারা কবের মধ্যে, আপনারা বলছেন 2 বছরের মধ্যে, তাহলে আপনারা 2 বছরের মধ্যে এটাকে আওতার মধ্যে আনেন, তাহলে এই বছর কি হবে, বর্তমানটা আপনারা কিভাবে সামাল দিবেন যদি আপনারা 2 বছর পরে বাস্তবায়ন করতে পারেন এই জিনিসটা, আপনারা দেখিয়ে যাবেন দয়া করে। আচ্ছা, আপনারা বলছেন এটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে আপনারা নিবন্ধন করেন, কিন্তু সেই বিশেষ প্রক্রিয়াটা কি আপনারা কিন্তু কেউ দেখিয়ে যেতে পারেন না। সেই বিশেষ প্রক্রিয়া আসলে কি, যে আমরা কোন পদ্ধতিতে আমরা এটাকে আমরা সমাধান করতে পারবো। আমাদের দরকার সমাধান, আমাদের দরকার হচ্ছে কিভাবে সমাধান করতে পারবো এটার। তো আমাদের জায়গাটা এটাই ছিল যে আমরা সচেতনতা সৃষ্টি করলে আমাদের এই জায়গাটা সমাধান করা সম্ভব। কারণ আমি যদি আমরা সবাই যদি সচেতন হই, তাহলে হচ্ছে আমার চাহিদাটা কমে যাবে, আর চাহিদা কমে যাওয়ার ফলে তখন বাজারে হচ্ছে মানুষ ইলিশ কিনতে যাবেই না, আর কিনতে না গেলে তখন বিক্রি করার কোনো প্রশ্নই আসবে না, আর বিক্রি করার প্রশ্ন না আসে তখন নজরদারির কথাটা আসবে না। তো এটাই আমাদের সহজ পয়েন্ট হয়ে যাবে, এটাই আমরা বলতে চাচ্ছিলাম। আমাদের বিরোধী দলটা এসে বলে গেলেন যে আমাদের নিবন্ধিত জেলের সংখ্যা হচ্ছে প্রায় 16 লাখ বা তার উপরে। তো এর বিপরীতে হচ্ছে যে আমাদের যে কোস্ট গার্ড, সেই কোস্ট গার্ডের সংখ্যা হচ্ছে খুবই নগণ্য, 3000 3,500 এরকম। তো আপনারা হচ্ছে কিভাবে এই যে রেশিওটা আপনারা কিভাবে এটা আপনাকে এটা আওতায় আনবে সেটা আপনারা দেখিয়ে যাবেন কষ্ট করে। আমাদের প্রশাসনিক কাঠামো, আপনারা বললেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে আপনারা এই করোনা নজরে রাখবেন, তাহলে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি সচেতন না হয়, সেক্ষেত্রে আপনারা কিভাবে এটার আওতায় আনবেন সেটা আপনারা কষ্ট করে দেখিয়ে যাবেন। আর আমাদের বিরোধী দলের নেতা বলে গিয়েছেন যে আমরা হচ্ছে সচেতনতা করব এবং হচ্ছে আমরা মহাজনদের আইনের আওতায় আনবো। আমরা জানি যে আমাদের দেশে যে জেলেরা রয়েছে তারা কিন্তু খুবই স্বল্প আয়ের, তাদের মধ্যে কিন্তু তাদের হচ্ছে এত আর্নিংস নেই যে তারা হচ্ছে নিজেরা এই সব কিছু করতে পারে। তাদের সবার কিন্তু কারেন্ট জব থাকে না, তাদের সবার কিন্তু থাকে না। যদি এখন আমরা যারা মাথা মহাজন যারা, তাদেরকে যদি আমরা এটার আওতায় আইনের আওতায় আনতে পারি, তাহলে হচ্ছে আজকে দিনে বাস্তবায়ন সম্ভব, যে আমরা হচ্ছে যে আমাদের কাছে খুবই সহজ হয়ে যাবে। বিরোধী সরকার দলীয় মন্ত্রী এসে বলে গেলেন যে হচ্ছে যে আমাদের ইলিশের উৎপাদনটা হচ্ছে বেরিয়েছে কারণ সরকার করোনা নজরদারি করেছেন, কিন্তু আপনারা হচ্ছে এই যাবৎ কাল পর্যন্ত আপনারা কত % বৃদ্ধি করতে পেরেছেন আপনারা কিন্তু সেটা বলে গেছেন। কিন্তু যদি আমরা সচেতনতার দিকে আরো বেশি ঝুঁকে যেতাম, লাইক হচ্ছে এখন দেখেন আমাদের ইলিশ উৎসব হচ্ছে, এটার মাধ্যমে হচ্ছে আমরা সচেতন চেষ্টা করছি মানুষদেরকে, বিভিন্ন পোস্টার ব্যানার বিতর্ক, আমরা বিভিন্ন কর্মশালা যদি করে মানুষ সচেতন করার চেষ্টা করি, তাহলে কিন্তু হচ্ছে জিনিসটা খুবই ইজি হয়। আপনারা সেই জায়গাটা ভেবে দেখবেন কষ্ট করে। আপনাদের কাছে আমাদের বরাবরই একটা প্রশ্ন থেকে গেল যে আমরা কি প্রক্রিয়া, আপনারা হচ্ছে কি প্রক্রিয়া নিবন্ধনটা করবেন। আচ্ছা, আপনারা বললেন যে ত্রাণ দিবেন, বিরোধী দলীয় সরকার দলের বলে গেলেন যে আপনারা হচ্ছে ত্রাণের ব্যবস্থা করবেন। আপনারা নিবন্ধনকৃত যদি জেলেদেরকে ত্রাণ দেন সে হচ্ছে ওকে ফাইন, কিন্তু যারা অনিবন্ধিত আছে তাদেরকে আপনারা ত্রাণের আওতায় কিভাবে আনবেন, আপনারা সংখ্যাটা গণনা করবেন কিভাবে, সেটা আপনারা দেখে যেতে পারেননি, দয়া করে সেটা দেখিয়ে যাবেন আপনারা। আমাদের বিরোধী লোকনেতা বলে গিয়েছেন যে আমাদের জায়গাটা স্পষ্ট করে দিয়ে গেছেন উনি, আমাদের একটাই হচ্ছে যে আমাদের এই যাবৎ কাল পর্যন্ত এত নজরদারি, এত কড়া নজরদারি, তার মধ্যেও যদি এত মেট্রিক টন ধরা হচ্ছে, মাইলি যারা ধরা হচ্ছে, তাহলে আমরা যদি এই জায়গাটা থেকে একটু অন্যভাবে চিন্তা করি যে হ্যাঁ আমরা সচেতন করবো সবাইকে, তাহলে কিন্তু আমাদের জায়গাটা খুবই ইজি হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের বিরোধী দলীয় উপনেতা এসে দেখিয়ে গিয়েছেন।
তারপর হচ্ছে যে সরকার দলীয় সাংসদ এসে বলে গিয়েছেন যে ওনারা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আপনারা সচেতন করেন, যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুঃখিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনারা প্রয়োগ করবেন। এখন যদি ওনারা যদি নৈতিক না হয়, যদি ওনারা সচেতন না হয়, তাহলে কিভাবে আপনারা ওনাদের এইটাকে হচ্ছে বন্ধ করবেন? এই ইলিশ সংরক্ষণটা হচ্ছে আমাদের মেইন কাজ। আমরা কি করোনা যুদ্ধে করবো? করোনা যুদ্ধে বলতে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, আমি তাকিয়ে আছি, আমি তাকিয়ে থাকলাম, সেটাও কিন্তু করোনা যুদ্ধই হলো। কিন্তু আমি যদি সচেতন করি মানুষকে আর রুট পয়েন্ট থেকে, তাহলে সেটা হচ্ছে আমাদের মেইন কাজটা হবে। আর আমাদের যারা মহাজন, যারা মাথা আছে, তাদের যদি আমরা আজকে এই আইনের আওতায় আনতে পারি, তাহলে কিন্তু কোনো জেলের পক্ষে সম্ভব হবে না গিয়ে ইলিশটা ধরা। এটাই ছিল আমাদের হচ্ছে বেসিক পয়েন্ট। তাই আমরা আজকে বলবো যে এটাই ছিল আমাদের মূল সারাংশটা। তাহলে আমরা আজকে আমাদের বেসিক যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে যে আমাদের সহজ কিভাবে হবে। যদি আমরা পরামর্শদারি করতে যাই, সেটা হচ্ছে আমাদের লং প্রসেস এবং সেটা হচ্ছে আমাদের খুবই সহজ হবে না। কিন্তু যদি আমরা সচেতন করার চেষ্টা করি সবাইকে রুট পয়েন্ট থেকে, তাহলে কিন্তু আমাদের কাছে জিনিসটা খুবই ইজি হয়ে যাবে। আমাদের কাছে পয়েন্ট এটাই ছিল। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য। আমরা চমৎকার বক্তব্য শুনলাম। আমরা এর মাধ্যমে আজকের এই সংসদীয় বিতর্কের প্রথম পর্ব তথা গঠনমূলক পর্বটা আমরা সমাপ্ত করলাম। আমরা এবার যুক্তি খণ্ডন পর্বে চলে যাচ্ছি। যুক্তি খণ্ডন পর্বে মাননীয় বিরোধী দলীয় উপনেতা প্রথমে 2 মিনিট পাবে তার যুক্তি খণ্ডন করার জন্য। এর পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী তার যুক্তি খণ্ডন এবং তার যুক্তি খণ্ডন এবং তার বক্তব্য সমাপ্ত করার জন্য 2 মিনিট পাবেন। আমি প্রথমে ফ্লোর দিচ্ছি মাননীয় বিরোধী দলীয় উপনেতা জনাব তাহিদুর রহমান পাটোয়ারিকে। ধন্যবাদ মাননীয় স্পিকার, আবার ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আজকে পুরা বিতর্কে সরকারি যে বিষয়গুলো বলে গেল, তারা বলেছে মাননীয় স্পিকার প্রথমত অনিবন্ধিত যারা রয়েছে তাদের নিবন্ধিত করবে, দ্বিতীয়ত তারা বললে যে মাননীয় স্পিকার নদীতে কোস্টগার্ডের মাধ্যমে নজরদারি করবে, তৃতীয়ত মাননীয় স্পিকার তাদেরকে কর্মসংস্থান দিবে, তারপরে ত্রাণ দিবে, এই কয়েকটা বিষয় বলে গেল। মাননীয় স্পিকার, প্রথম কথা, আজকে তারা অনিবন্ধিতদেরকে নিবন্ধিত করবে, কিভাবে করবে কোনো রূপরেখা দেখায়নি। মাননীয় স্পিকার, মেনে নিলাম তাদেরকে নিবন্ধিত করলো, যে বিশাল সময় লাগবে, এই সময় অলরেডি আপনার অসংখ্য ইলিশ ধ্বংস হয়ে যাবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, দ্বিতীয়ত তারা বলে গেলেন অনিবন্ধিতদেরকে নিবন্ধিত করেন যারা প্রফেশনাল জেলে, বুঝলাম, কিন্তু এমন কিছু অনেক জেলে রয়েছে যারা কেবলমাত্র মৌসুমী জেলে, মৌসুমে তারা শুধুমাত্র সেই কাজগুলো করে থাকে। যদি সেই মৌসুমী জেলেদেরকে আপনারা নিবন্ধিত করেন, তারা কিন্তু প্রফেশনাল জেলে না, বেসিক্যালি তারা জেলে না, তাহলে তাদেরকেও কিন্তু আপনার ত্রাণ দিতে হবে, সেটা কিন্তু আপনার ত্রাণের অপচয় হবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আরেকটা জায়গা চিন্তা করে গেলেন, তারা যে কোস্টগার্ডের কথাগুলো বলে গেলেন, আসলে কোস্টগার্ডের মাধ্যমে বাংলাদেশের প্রেক্ষাপটে নজরদারি সম্ভব না, সেটা আমরা দেখিয়ে গেছি কিসের মাধ্যমে মাননীয় স্পিকার, কোস্টগার্ডের সংখ্যা এবং জেলেদের সংখ্যার তুলনা দেখিয়ে গিয়েছে মাননীয় স্পিকার, যেখানে মাননীয় স্পিকার 16 লাখ হচ্ছে জেলে আর কোস্টগার্ড হচ্ছে মাত্র 3000। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, ঠিক সেই জায়গা থেকে আমরা যে জিনিসটা বলতে যাচ্ছি, এত বিশাল জেলেদেরকে আসলে নজরদারি রাখা সম্ভব না। তার মানে ক্ষুদ্র কয়েকজন মহাজন রুট যারা রয়েছে, রাঘব বল রয়েছে, তাদেরকে যদি আমরা নজরদারি আনি, তাদেরকে আইনের আওতায় আনি, তাহলে সম্ভব। দ্বিতীয়ত মাননীয় স্পিকার, যে সচেতনতার কথা বলছি, বাজারে যদি মানুষ, যদি ক্রেতারাই যদি সচেতন হয়, এই নিষিদ্ধ মৌসুমে তারাই যদি কিনতে না চায় মাননীয় স্পিকার ইলিশ, তাহলে ইলিশের যখন চাহিদা না থাকবে, যারা যতই লোভে পড়ুক কিংবা মহাজনরা যতই লোভে পড়ুক মাননীয় স্পিকার, তাহলে কিন্তু তারা কিন্তু ইলিশ ধরবে না। কারণ এই সময়ে যখন বাজারে চাহিদা থাকবে, চাহিদা পূরণের লক্ষ্যে মাননীয় স্পিকার জেলে এবং মহাজনরা মাননীয় স্পিকার ইলিশ ধরতে প্রলুব্ধ হয়। মাননীয় স্পিকার, ঠিক সেই পরিপ্রেক্ষিতে আজকে জনগণকে সচেতন করতে পারলে মাননীয় স্পিকার আজকে বাজারে চাহিদা হ্রাস পাবে এবং মাননীয় স্পিকার বাজারে আজকে যদি আমরা নজরদারি করতে পারি, তাহলে মাননীয় স্পিকার চাহিদা হ্রাস করা সম্ভব। এর মাধ্যমে মাননীয় স্পিকার পুরো আসলে ইলিশ নিষিদ্ধ মৌসুমে ইলিশ সম্পদ কিভাবে সংগ্রহণ করা সম্ভব, তার পুরো সমস্যার সমাধান আমরা দিতে পেরেছি। তাই এই সংসদে এই প্রস্তাবটি কোনোভাবেই যেন গৃহীত না হয়, তার জোর যাবে জেনে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা তার যুক্তি খণ্ডনের জন্য। আমি এবার আজকের এই বিতর্কের সর্বশেষ বক্তা মাননীয় প্রধানমন্ত্রী সরকারি দল, তাকে ফ্লোর দিচ্ছি তার যুক্তি খণ্ডন এবং সমাপনী বক্তব্য প্রদানের জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে আরেকটি বার ফ্লোর প্রদানের জন্য। বারবার একটি প্রশ্ন উঠে আসছে যে আমরা কিভাবে অনিবন্ধিতদেরকে নিবন্ধনের আওতায় আনবো। আমি এটির 4টি ধাপ দেখিয়ে গিয়েছি, যেটা হয়তো আপনারা খেয়াল করেনি, সেজন্য আপনারা বারবার প্রশ্নটি করে যাচ্ছেন। আমি আপনাদের জ্ঞাতার্থে আবারও বলে যাচ্ছি, এই ক্ষেত্রে আমাদেরকে পরিকল্পনা করতে হবে। তার প্রথমটি হচ্ছে যে প্রথম পদক্ষেপ গ্রহণ করতে হবে, সেটি হচ্ছে একটি সময় নির্ধারণ করা, যা আমরা 2 বছর নির্ধারণ করেছি। দ্বিতীয়ত, নিবন্ধনের বাইরে কতজন জেলে রয়েছে তা শনাক্ত করা, হোক সেটা মৌসুমী জেলে। তৃতীয়ত হচ্ছে সকল জেলে নিবন্ধন দিতে হতে বাধ্য করা। তৃতীয়ত হচ্ছে সবশেষ সকল জেলে নিবন্ধনের আওতায় এলো কিনা তা সুনিশ্চিত করা।
তারা বলে গেলেন সচেতনতার কথা, বারবারই তারা সচেতনতার কথা বলে গেলেন, কিন্তু সচেতন হতে কিন্তু মানুষ বাধ্য নয়। এতগুলো বছর ধরেও যেহেতু মানুষ সচেতন হয়নি, তাহলে সামনে যে মানুষ সচেতন হবে তার কি নিশ্চয়তা আপনারা দিতে পারবেন? তার কোনো নিশ্চয়তা আপনারা দিতে পারবেন না। এত বছর ধরে মানুষ সচেতন হয়নি, কারণ তারা সচেতন হতে বাধ্য নয়। কিন্তু যদি কড়া নজরদারি প্রয়োগ হয়, তাহলে তারা সেই নজরদারির আওতায় থাকতে বাধ্য, কারণ সেখানে আইনের প্রয়োগ হয়েছে। এবং আপনারা আমার সংজ্ঞায়নে যে বিশ্লেষণটি করেছি তাও আপনারা মনোযোগ দিয়ে শুনেননি, তাই আপনারা বারবার এই কথা বলেছেন। আমি সংজ্ঞায়নে বলেছি যে কড়া নজরদারি বলতে শুধুমাত্র পাহারা দেয়াকে বুঝাইনি, এখানে কয়েকটি খাতের মধ্যে নজরদারি করাকে বুঝিয়েছি। সুতরাং আপনারা বারবার এই সচেতনতাকে টেনে এনে এটা বলতে পারেন না। আমরা বলেছি যে জেলে বৈঠকে নজর দিয়ে আমরা কিন্তু সচেতনতা সৃষ্টি করতে পারি। আজকে এখানে যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে, সেখানে যিনি এই অনুষ্ঠানের আয়োজক তিনি কিন্তু এখানে নজর দিয়েছেন, আর এই নজরদারির ফলে এই অনুষ্ঠানটি সৃষ্টি হয়েছে এবং এর মাধ্যমে সচেতনতা সৃষ্টি হয়েছে। তাহলে প্রথমত আসছে নজরদারি, তারপর কিন্তু আসছে সচেতনতা। আপনারা বলে গেলেন এত বছরে এই কড়া নজরদারির মাধ্যমে এটা সম্ভব হয়নি। আমি বলবো যে এত বছরে যেহেতু সচেতনতা সম্ভব হয়নি, তাহলে আর 2 বছর অপেক্ষা করতে আমাদের কোনো কষ্ট হবে না আশা করি। আর আপনারা দেখালেন যে নিবন্ধিত জেলেদেরকে কিভাবে সচেতন করা যায়, অনিবন্ধিত জেলেদেরকে কিভাবে নিবন্ধনের আওতায় আনা যায়। আর আপনারা মৌসুমী জেলেদের কথা বলে গেলেন। মৌসুমী জেলেরা কিন্তু সাধারণত এই কড়া নজরদারির ক্ষেত্রে পড়ে না। আমি এই 10 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি। আমার কি সময় শেষ? 5 সেকেন্ড দেওয়া হলো, 5 সেকেন্ড। 5 সেকেন্ড দেওয়া হলো। আচ্ছা, চোর কিন্তু চুরি করবেই, আপনারা কিন্তু চোরকে আটকে রাখতে পারবেন না। যদি সে শত সচেতন হোক, সে কিন্তু পেটের দায়ে চুরি করতে আসবেই। সুতরাং আমি স্পিকারের কাছে আজকে জোরদার আবেদন জানাচ্ছি আমাদের প্রস্তাবটি যেন গৃহীত হয়। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আপনার বক্তব্যের জন্য। এখানে আসলে মাননীয় সংসদ সদস্যবৃন্দ আছেন দর্শক সারিতে, তারা জানেন কত ব্যালটে আজকে এই প্রস্তাবটি পাশ হবে কি না, এটা নাকচ হবে, সেটা তারা দেবেন। আমার হাতে খুব একটা বেশি সময় নেই। আমি হারুন ভাই থেকে 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি স্পিকারের বক্তব্য প্রদানের জন্য। দুপক্ষে বেশ ভালো বক্তব্য দিয়েছে, কিন্তু কিছু তথ্যগত ভুল ছিল। আর কিছু জায়গা আমরা বলছি, যেমন যে এরা হলো আধুনিক প্রযুক্তির সময়ে এখানে ভার্চুয়াল যে যুগটা আমরা দেখছি, এখানে নজরদারি মানে কিন্তু চোখ দিয়ে বা যন্ত্র দিয়ে নজর দিতে হবে না। আমরা অ্যাপ যদি মোবাইল অ্যাপস তৈরি করার মাধ্যমে যদি সকল নিবন্ধিত জেলেকে কম দামে অল্প দামে যদি আমরা একটা অ্যান্ড্রয়েড ফোন সরবরাহ করতে পারি এবং ওখানে যদি ট্রেসিং এর অ্যাপটা দিয়ে দিই, তাহলে কে কোন জায়গায় কখন কত রাতে মাছ ধরতে নামছে সব কিন্তু চলে আসবে। সুতরাং এইভাবে নজরদারি করলে কিন্তু আসলে আমরা এটা কার্যকরভাবে আমাদের এই নিবন্ধিত জেলেদেরকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। এই গেল একটা পন্থা। আর দ্বিতীয় পন্থা হলো অবশ্যই এই জেলেদের যারা জেলে আছে তাদেরকে একটা বিকল্প কাজের প্রশিক্ষণ দেবে, সংস্থান নয়। প্রশিক্ষণ না দিলে সে সংস্থান সাময়িক সংস্থান দিয়ে কোনো লাভ হবে না। যাই হোক, আমরা আপাততভাবে আমাদের আজকের এই সংসদীয় বিতর্কের এই আসর মুলতবি ঘোষণা করছি এখানে। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো সংসদ অধিবেশনে। আমি মাননীয় সরকারি দল এবং মাননীয় বিরোধী দল উভয় দলকেই দর্শক সারিতে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। এবং তোমরা যেও না, যারা আজকে অংশ নিয়েছো, তোমরা অতিথিবৃন্দের কাছ থেকে তোমাদের আজকের যে পুরস্কার সেটা গ্রহণ করো। মাননীয় মৎস্যমন্ত্রী মোহাম্মদ রাশিদুজ্জামান। এরপর আসবেন মাননীয় সাংসদ ফাতমি সুষম। এ পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় নেতা মোহাম্মদ তাওহিদুর রহমান পাটোয়ারি, চাঁদপুর সরকারি কলেজ।